প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 5 জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের 19তম পর্বে পৃষ্ঠা 121 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে 18তম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে 18তম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো 121 পৃষ্ঠার তোমার বিদ্যালয়ের জমির নকশা পরিমাপের ছবি হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটি শুরু করা যাক। ত্রিভুজ ও চতুর্ভুজের বৈশিষ্ট্য এবং গঠন সম্পর্কিত বিভিন্ন বিষয় তোমরা আয়ত্ত করলে। অর্থাৎ এতদিন আমরা যে ক্লাসগুলো করেছি, এই ক্লাসগুলোর মাধ্যমে আমরা ত্রিভুজ এবং চতুর্ভুজের বৈশিষ্ট্য এবং গঠন সম্পর্কিত বিভিন্ন বিষয় আমরা জেনে গেছি। এখন তোমাদের বিদ্যালয়ের জমির যে নকশা তৈরি করেছিলে, সেই নকশাটিকে বিভিন্ন ত্রিভুজ ও চতুর্ভুজে বিভক্ত করে পরিমাপ করার জন্য একটি ছবি নিচের বক্সে আঁকো। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ের শুরুতে 95 পৃষ্ঠার যে আমার বিদ্যালয়ের জমি দেখতে কেমন, এটার মতো করে আমরা আমাদের বিদ্যালয়ের ছবি অঙ্কন করেছি এই জায়গায়। এখন তোমাদেরকে বলা হচ্ছে যে এই যে ছবিটা এঁকেছিলে, সেই ছবিটার মাধ্যমে তোমরা এবার কিছু প্রশ্ন দেয়া থাকবে, সেই প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যে তোমাকে এখানে তোমার বিদ্যালয়ের যে জমির নকশার যে ছবি, সেই ছবিটা এখানে অঙ্কন করতে হবে। ছবিটা অঙ্কন করা হয়ে গেলে তোমাকে নিচে কিছু প্রশ্ন দিয়েছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এখানে প্রথম যে প্রশ্নটি দিয়েছে সেটা হচ্ছে যে তোমার বিদ্যালয়ের জমির মোট পরিমাণ কত। তোমার যে বিদ্যালয়টা আছে সেটার মোট জমির পরিমাণটা কত সেটা নির্ণয় করতে বলেছে। এরপরে বলেছে বিদ্যালয়ের খালি জায়গার পরিমাণটা কত সেটা নির্ণয় করো। এরপরে বিদ্যালয়ের খালি জায়গার পরিমাণটা নির্ণয় করতে বলেছে। এরপরে বিদ্যালয়ের খালি জায়গার পরিমাণ মোট জমির কত অংশ, এটাও নির্ণয় করতে বলেছে। অর্থাৎ এখানে 3টা প্রশ্ন দিয়েছে, এই 3টা প্রশ্নের উত্তর তোমাকে নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে নমুনা উত্তর হিসেবে আমি আমার বিদ্যালয়ের ছবি দিয়েছি, হ্যাঁ, বিদ্যালয় ভবনের ছবি দিয়েছি এবং বিদ্যালয়ের যে জমি আছে, যে জমিতে বিদ্যালয়টি অবস্থিত বা স্থাপিত, সেই জমিটার মাপসহ আমি বিদ্যালয় ভবনটা দিয়েছি। একটু ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, যে এখানে বিদ্যালয়ের যে জায়গা আছে বা জমি আছে, সেই জমির দৈর্ঘ্য হচ্ছে যে এখান থেকে এখান পর্যন্ত দেখো আমি দিয়েছি 30 মিটার। ঠিক একইভাবে এখান থেকে এখানে যে জমি দৈর্ঘ্য সেটা হচ্ছে 30 মিটার এবং এই জমিটার প্রস্থ এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে সেটা হচ্ছে যে 18 মিটার। এখানে আমি দিয়েছি 18 মিটার। তাহলে বোঝা যাচ্ছে কি, আমার বিদ্যালয়ের যে জমি আছে সেই জমিটা হচ্ছে যে একটা আয়ত আকৃতির জমি। এরপরে এই জমিটার মধ্যে আমার বিদ্যালয়টা স্থাপিত হয়েছে। আমার বিদ্যালয়টা দেখতে এল আকৃতি, এল শেপ। বিদ্যালয়টা দেখতে কিরকম? এল আকৃতি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, বিদ্যালয়ের এদিকের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে যে 20 মিটার, হ্যাঁ, আর যে প্রস্থ সেটা হচ্ছে যে 3 মিটার। এরপরে আমি বিদ্যালয়ের যে এল শেপের এই যে এখান থেকে এখানে যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা হচ্ছে যে 7 মিটার, আর এখানে যে প্রস্থ সেটা হচ্ছে যে 3 মিটার, অর্থাৎ 3 মিটার। এখানে আমার যে হিসাব করার সুবিধার্থে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি এই যে দৈর্ঘ্যটা এতটুক পর্যন্ত আমি লাল কালি দিয়ে একটু পর্যন্ত নিয়ে নিছি, আর এটাকে আরেকটা যে আয়তক্ষেত্রে বিভক্ত করে নিয়েছি। অর্থাৎ এখানে একটা আয়তক্ষেত্র দিয়েছি, হ্যাঁ, অর্থাৎ এটার দৈর্ঘ্য হচ্ছে যে 20 মিটার, প্রস্থ হচ্ছে যে 3 মিটার, আর এখানে এখান থেকে এখানে লম্বা টান দিয়ে, হ্যাঁ, এটার দৈর্ঘ্যটাকে আমি মেপে দেখেছি হচ্ছে যে 7 মিটার, আর প্রস্থটা হচ্ছে যে 3 মিটার। এবার
এই তথ্যগুলো আমি এখানে লিখেছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, লিখেছি দেওয়া আছে বিদ্যালয়ের জমির দৈর্ঘ্য এ বি ইকুয়াল টু সিডি। অর্থাৎ এখানে এ বি যে দৈর্ঘ্য সেটা হচ্ছে যে এখানকার যে সিডি এর সমান। সেজন্য লিখেছি যে দেওয়া আছে বিদ্যালয়ের জমির দৈর্ঘ্য এ বি ইকুয়াল টু সিডি সমান 30 মিটার অর্থাৎ 30 মিটার। এবং বিদ্যালয়ের যে জমির যে প্রস্থ সেটা হচ্ছে কি এডি, অর্থাৎ এডি হচ্ছে এদিকে, এটা সমান হচ্ছে এখানে যে বিসি। হ্যাঁ, সেজন্য লিখেছি এডি ইকুয়াল টু বিসি সমান এটা হচ্ছে যে কত 18 মিটার অর্থাৎ 18 মিটার। তাহলে আমি যে বিদ্যালয়ের যে জমি সে জমিটার দৈর্ঘ্য প্রস্থ লিখেছি। এবার বিদ্যালয় ভবন, বিদ্যালয় ভবনটাকে আমি দুটো অংশে ভাগ করেছি, অর্থাৎ এখানে একটা, হ্যাঁ, আর এখানে একটা। এটা একটা আয়ত, এটা একটা আয়ত। তো লিখলাম দেখো, এবং বিদ্যালয় ভবনের এ বি সি ডি এর দৈর্ঘ্য, এ বি সি ডি বলতে এ বি সি ডি অর্থাৎ এই অংশটাকে, অর্থাৎ এই যে এ বি সি ডি যে আয়ত আছে এই অংশটাকে বোঝানো হয়েছে। এর দৈর্ঘ্য যে হচ্ছে কি এডি, দৈর্ঘ্য হচ্ছে এডি ইকুয়াল টু বিসি, এটা হচ্ছে কত 7 মিটার। দেখো প্রিয় শিক্ষার্থী, লিখেছি দৈর্ঘ্য এডি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু 7 মিটার। এবং প্রস্থ, প্রস্থ দেখো এ বি ইকুয়াল টু যে সিডি, সেজন্য লিখেছি প্রস্থ এ বি ইকুয়াল টু সিডি সমান এটা হচ্ছে যে 3 মিটার, এই যে 3 মিটার লিখলাম। এবার আমরা এই যে আয়তক্ষেত্র এটা দেখব, এটার যে দৈর্ঘ্য দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা আয়তক্ষেত্রটার নাম কি, যে এই আয়তক্ষেত্রের নাম হচ্ছে যে ডিই এফ জি, ডিই এফ জি। হ্যাঁ, তাহলে সেজন্য লিখলাম আবার ডিই এফ জি এর দৈর্ঘ্য, এর দৈর্ঘ্যটা দেখো ডিই, দৈর্ঘ্যটা ডিই সমান এফ জি সমান কত 20 মিটার অর্থাৎ 20 মিটার, সেটা আমি এখানে লিখলাম। এবং প্রস্থ, প্রস্থ হচ্ছে ডিজি, এখান থেকে এখানে প্রস্থ ডিজি সমান ইএফ, হ্যাঁ, সেটা হচ্ছে কত 3 মিটার। সেজন্য লিখেছি দেখো প্রস্থ ডিজি সমান ইএফ ইকুয়াল টু 3 মিটার। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সেটা আমি লিখলাম। এবার এই তথ্যগুলোর মাধ্যমে আমি যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর দেব। প্রথম যে প্রশ্নটা দিয়েছে সে প্রশ্নটা হচ্ছে কি তোমার বিদ্যালয়ের জমির মোট পরিমাণ কত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার যে বিদ্যালয় সে জমিটি একটি আয়তকার, হ্যাঁ, সে আয়তকার যে জমি সেটার দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার আর প্রস্থ হচ্ছে যে 18 মিটার। তাহলে আমরা যে আয়তক্ষেত্রের সূত্র দিয়ে আমরা যে আমাদের বিদ্যালয়ের যে জমি সেই জমিটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করব, অর্থাৎ পরিমাণটা নির্ণয় করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি বিদ্যালয়ের মোট জমির পরিমাণটা নির্ণয় করেছি, অর্থাৎ বিদ্যালয়ের জমির ক্ষেত্রফলটা নির্ণয় করলাম। লিখলাম দেখো বিদ্যালয়ের মোট জমির ক্ষেত্রফল, এখানে যে এটা হচ্ছে একটা চতুর্ভুজ আকৃতি, যে এ বি সি ডি এর ক্ষেত্রফল, অর্থাৎ যে বিদ্যালয়ে মোট জমির ক্ষেত্রফলটা হচ্ছে কি, যেহেতু এটা একটা যে এ বি সি ডি চতুর্ভুজ আকৃতির, অর্থাৎ এটা হচ্ছে একটা আয়ত, হ্যাঁ, তাহলে এ বি সি ডি এর ক্ষেত্রফল অর্থাৎ একটি এ বি সি ডি আয়তের ক্ষেত্রফল। তাহলে এ বি সি ডি আয়তের ক্ষেত্রফল সমান আমরা জানি কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটার দৈর্ঘ্য হচ্ছে যে কি এ বি এবং প্রস্থ হচ্ছে কি এডি, বর্গ একক, অবশ্যই এখানে বর্গ একক লিখতে হবে। এবার মান বসিয়ে দেব, দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার ইন্টু প্রস্থ হচ্ছে যে 18 মিটার অর্থাৎ 18 মিটার, যেহেতু এটা বর্গ একক তাই মিটার স্কোয়ার দিয়েছি। এবার 30-কে যে 18 দিয়ে গুণ করব, অবশ্যই তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবে প্রিয় শিক্ষার্থীরা, যে 13-কে 30-কে 18 দিয়ে গুণ করবে। প্রথমে আমি লিখলাম 30 ইন্টু 18, দেখো এখানে লিখেছি প্রিয় শিক্ষার্থীরা 30 ইন্টু 18। এবার দেব ইকুয়াল, দেখো যে 540 আসছে, আমাদের যে ক্ষেত্রফলটা আসছে কত 540, সেজন্য আমি লিখেছি এখানে 540 মিটার স্কোয়ার অর্থাৎ বর্গ মিটার। আশা করছি এই সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। চলো এবার আমরা পরের প্রশ্নটা সমাধান করব। এবার আমাদেরকে পরের প্রশ্ন বলছে যে বিদ্যালয়ের খালি জায়গার
পরিমাণটা কত। এবার আমরা বিদ্যালয়ের যে খালি জায়গার পরিমাণটা নির্ণয় করব, অর্থাৎ বিদ্যালয় ভবন ছাড়া। সেটা করার জন্য আমরা যে মোট জমির ক্ষেত্রফল থেকে বিদ্যালয় ভবনের ক্ষেত্রফলটা বিয়োগ করলে আমাদের খালি জায়গা যেটা থাকবে সেই খালি জায়গার ক্ষেত্রফলটা বা পরিমাণটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে কিছুক্ষণ আগে আমরা কিন্তু বিদ্যালয়ের যে জমিটা আছে সেই জমিটার ক্ষেত্রফল নির্ণয় করেছি যে 540 যে মিটার স্কোয়ার। তাহলে সেই জন্য লিখেছি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, বিদ্যালয়ের মোট জমির ক্ষেত্রফল যে 540 মিটার স্কোয়ার, সেটা আমরা 1 নাম্বারের মধ্যে নির্ণয় করেছিলাম। সুতরাং বিদ্যালয় ভবনের ক্ষেত্রফল, এখন বিদ্যালয় যে ভ্রমণ সেটার ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই বিদ্যালয় ভ্রমণের ক্ষেত্রফল নির্ণয় করব। এখানে কিন্তু দুটো অংশ, একটা হচ্ছে যে ABCD একটা আয়তাকৃতি চতুর্ভুজ, আর এখানে যে DEFG আরো একটা আয়তাকৃতির যে চতুর্ভুজ। এই দুইটার যে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করে আমরা যোগ করব, যোগ করে সে এখানে যে মোট ক্ষেত্রফলটা যেটা পেয়েছি আমরা যে 540 বর্গমিটার, সেখান থেকে এর ক্ষেত্রফলটা নির্ণয় করে বিয়োগ করে দিলে এখানে যে খালি জায়গাগুলো আছে, অর্থাৎ যে সাদা অংশগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি সেই অংশ হচ্ছে খালি অংশ বা খালি জায়গা, এই খালি জায়গায় বা খালি অংশের পরিমাণটা আমরা পেয়ে যাব। তাহলে লিখলাম, দেখো, সুতরাং বিদ্যালয় ভবনের ক্ষেত্রফল ইকুয়াল টু চতুর্ভুজ ABCD এর ক্ষেত্রফল যোগ চতুর্ভুজ DEFG এর ক্ষেত্রফল। এবার চতুর্ভুজ যে ABCD এর ক্ষেত্রফল সেটা নির্ণয় করতেছি, যে এটার দৈর্ঘ্য হচ্ছে যে AD ইন্টু প্রস্থ হচ্ছে যে AB। এরপরে এখানে যে প্লাস চিহ্নটা এটা দিলাম। এরপরে চতুর্ভুজ DEFG এটার দৈর্ঘ্য হচ্ছে যে FG, এরপরে প্রস্থ হচ্ছে যে EF, সেজন্য FG ইন্টু EF লিখলাম এবং এখানে লিখলাম বর্গ একক। এবার আমরা মানগুলো বসিয়ে দেব, দৈর্ঘ্য প্রস্থের যে মানগুলো সেগুলো এখানে বসিয়ে দেব। তাহলে ABCD এর চতুর্ভুজটার যে দৈর্ঘ্য হচ্ছে যে 7 এবং প্রস্থ হচ্ছে যে 3, সেজন্য 7 ইন্টু 3 দিলাম। এরপরে প্লাস চিহ্নটা এখানে দিলাম। এরপরে DEFG যে চতুর্ভুজটা ছিল বা আয়তটা ছিল সেটার দৈর্ঘ্য হচ্ছে 20, প্রস্থ হচ্ছে যে 3 এবং মিটার স্কোয়ার দিলাম। এবার এটা গুণ করলে 3 7 21 অর্থাৎ 21, এরপরে প্লাস, এরপরে 20 দিয়ে 3 কে গুণ করলে হয় 60 মিটার স্কোয়ার। এবার যোগ করব, 21 প্লাস 60 যোগ করলে হয় যে 81 মিটার স্কোয়ার, অর্থাৎ আমরা 81 পেয়ে গেছি যে বিদ্যালয় ভবনের ক্ষেত্রফল। হ্যাঁ, অর্থাৎ বিদ্যালয় ভবনের ক্ষেত্রফলটা পেয়ে গেছি কত, 81 স্কোয়ার মিটার। এবার আমরা খালি জায়গার পরিমাণটা নির্ণয় করব। সুতরাং খালি জায়গার পরিমাণ, আমাদের যে বিদ্যালয়ের জায়গার পরিমাণটা ছিল আমাদের যে 540 বর্গমিটার, সেখান থেকে আমরা 81 বর্গমিটার অর্থাৎ যে বিদ্যালয় ভবনের যে পরিমাণ সেটা 81টা বিয়োগ করে দিচ্ছি, মিটার স্কোয়ার ইকুয়াল টু 459 মিটার স্কোয়ার, অর্থাৎ 459 বর্গমিটার আমরা যে খালি জায়গা আছে সেই খালি জায়গার পরিমাণটা পেয়ে গেলাম। আশা করছি এই সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এবার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যে বিদ্যালয়ের খালি জায়গার পরিমাণ মোট জমির কত অংশ। তাহলে আমাদের যে মোট জমি সেটা অবশ্যই আমরা জানি, মোট জমিটা হচ্ছে যে 540 বর্গমিটার, আর আমাদের যে খালি জায়গা এখন বের করলাম এই মাত্র, সেটা খালি জায়গার পরিমাণটা হচ্ছে যে আমাদের যে 459 বর্গমিটার। এবার এই তথ্যগুলোর মাধ্যমে আমরা যে বিদ্যালয়ের খালি জায়গার পরিমাণ মোট জমির কত অংশ সেটা নির্ণয় করব। সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। খালি জায়গার পরিমাণ মোট জমিটা ছিল আমাদের যে 540 বর্গমিটার, আর খালি জায়গাটা যেটা ছিল সেটা হচ্ছে যে 459 বর্গমিটার। সেই জন্য লিখলাম মোট জমির 540 ভাগের 459 অংশ। হ্যাঁ, এবার এখানে যে লব এবং হরে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আমরা 9 দিয়ে ভাগ করব। অর্থাৎ প্রথমে আমরা যে লবে যে আছে
যে 459, সেই 459কে যে 9 দিয়ে ভাগ করব। তাহলে 459কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি সেটা কত পাই সেটা দেখব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি লিখলাম যে 459 ডিভিশন 9 ইকুয়াল, দেখো এখানে পেয়েছি যে 51, সেটা আমি এখানে লিখেছি, দেখো 51। এরপরে নিচের যে সংখ্যাটি আছে সেটা হচ্ছে যে 540, এটাকে 9 দিয়ে ভাগ করবো, সেজন্য ডিভিশন দিলাম। এরপরে দিলাম 9 ইকুয়াল টু, পেয়ে গেলাম 60। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই 60 আমি এখানে লিখলাম। নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে খালি জায়গার পরিমাণ মোট জমির যে 60 ভাগের 51 অংশ, অথবা আমরা যদি ইংলিশে বলি 51/60 অংশ। আশা করি সমাধানটি খুব ভালো মতো তোমরা বুঝতে পেরেছো। এখানে বলা বাহুল্য যে যে এখানে যে পরিমাণটা আমি বের করেছি এটা শুধুমাত্র আমি তোমাদেরকে শেখানোর জন্য বের করেছি। তোমাদের বিদ্যালয়ের পরিমাণের সাথে এখানে নাও মিলতে পারে, এক একজনের বিদ্যালয় কিন্তু এক এক রকম বা এক এক সাইজের, সেজন্য তোমরা তোমাদের বিদ্যালয় অনুসারে এই কাজটি করবা এবং তোমাদের বিদ্যালয়ের যে জায়গা আছে বা জমি আছে, যে জমির উপর তোমাদের বিদ্যালয় প্রতিষ্ঠিত, সেই জায়গার পরিমাপ এবং তোমার বিদ্যালয়ের যে আকৃতি আকার এগুলোর পরিমাপ করে কিন্তু তুমি তোমার এই সমাধানটি করবে। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। এখানে তোমাদের জন্য বলেছে উক্ত তথ্যগুলো পরিমাপ করে পরিমাপের ক্ষেত্রফল লিখে শ্রেণীকক্ষে উপস্থাপন করো। অর্থাৎ যে কাজটি আমি করে দেখেছি, এভাবে তুমি তোমার বিদ্যালয়ের জায়গা এবং বিদ্যালয় ভ্রমণের যে পরিমাপ, সেই পরিমাপগুলোর মাধ্যমে যে 3টি প্রশ্ন দিয়েছে সেই 3টি প্রশ্নের উত্তর তৈরি করে তুমি তোমার শ্রেণীকক্ষের মধ্যে এই কাজটি উপস্থাপন করবে। এই অভিজ্ঞতাটির মধ্য দিয়ে ত্রিভুজ ও চতুর্ভুজের গঠন ও বৈশিষ্ট্য সম্পর্কিত যে কাজগুলো তোমরা সম্পন্ন করেছ তা বিভিন্ন বস্তু পরিমাপের ক্ষেত্রে তোমরা ব্যবহার করবে। একই সঙ্গে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে এই শিকনগুলো প্রয়োগ করবে। তোমরা যে ত্রিভুজ আকৃতির যে কোনো কিছুর যে ক্ষেত্রফল নির্ণয় করেছো বা পরিমাপ নির্ণয় করেছো সেটার মতো করে, এবং তোমরা যে এখানে চতুর্ভুজের বিভিন্ন আকৃতির ক্ষেত্রফল নির্ণয় করেছো বা পরিমাপ করেছো, এগুলো কিন্তু তোমাদের অভিজ্ঞতা, হ্যাঁ, তোমাদের যে এগুলো চর্চা, এগুলোর মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের যে বাস্তব জীবনে যে যে জিনিসগুলোর ত্রিভুজ এবং চতুর্ভুজ আকৃতির থাকবে এগুলোর পরিমাপ তোমরা খুব সহজেই করতে পারবে। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে অনুশীলনী থেকে সমাধান করাবো, অনুশীলনীর 1 নাম্বার থেকে সমাধান করাবো। গণিতের শিখন অভিজ্ঞতা 5 জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের 20তম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 5 জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের 20তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।